ভারতে ইংরেজি শিক্ষার প্রচলন শুধু দয়া করে করা হয়নি। এটা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি সুচিন্তিত পদক্ষেপ, যা তাদের প্রশাসনিক ও রাজনৈতিক প্রয়োজনের সাথে গভীরভাবে জড়িত ছিল। কোম্পানি যখন উপমহাদেশ জুড়ে তাদের সাম্রাজ্য বিস্তার করছিল, তখন তারা একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। সরকার পরিচালনার জন্য তাদের প্রচুর কেরানি বা কর্মী এবং নিম্ন স্তরের প্রশাসকের প্রয়োজন ছিল। ইংল্যান্ড থেকে এত কর্মী আনা শুধু ব্যয়বহুলই ছিল না, বরং অবাস্তবও ছিল। সবচেয়ে যুক্তিযুক্ত সমাধান ছিল এমন এক শ্রেণীর ভারতীয় তৈরি করা, যারা ঔপনিবেশিক প্রশাসনে কাজ করতে পারবে। এর জন্য তাদের ইংরেজি ভাষা শেখানো এবং ব্রিটিশ শাসন ব্যবস্থা ও কলাম সংস্কৃতির সাথে পরিচিত করানো প্রয়োজন ছিল। তাই প্রাথমিক লক্ষ্য ছিল এমন এক কর্মী বাহিনী তৈরি করা, যারা রক্তে ভারতীয় হলেও রুচি, মতামত এবং বুদ্ধিতে ইংরেজ হবে। প্রশাসনিক কর্মী বাহিনীর এই প্রয়োজনই ইংরেজি শিক্ষার প্রসারের প্রধান চালিকাশক্তি ছিল। ব্রিটিশরা বিশ্বাস করত, ভারতীয়দের তাদের ভাষা শেখানোর মাধ্যমে তারা ব্রিটিশ শাসনের প্রতি আনুগত্য ও শ্রদ্ধা জাগিয়ে তুলতে পারবে। তারা আশা করেছিল, এই ইংরেজি শিক্ষিত শ্রেণী শাসক ও লক্ষ লক্ষ শাসিত মানুষের মাঝে একটি সেতু হিসেবে কাজ করবে, যা শাসনকে মসৃণ ও আরও কার্যকর করে তুলবে। এই নীতিকে তাদের ক্ষমতা সুসংহত করার এবং ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের জন্য একটি স্থিতিশীল ভিত্তি তৈরি করার উপায় হিসেবে দেখা হয়েছিল। তাই শিক্ষা ব্যবস্থা ভারতীয় জনগণের জ্ঞান বৃদ্ধির জন্য নয়, বরং ঔপনিবেশিক রাষ্ট্রের স্বার্থ পূরণের জন্য তৈরি করা হয়েছিল। এটি ছিল সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণের একটি কৌশলগত হাতিয়ার, যার লক্ষ্য ছিল এমন এক শ্রেণীর সহযোগী তৈরি করা, যারা ব্রিটিশ আধিপত্য বজায় রাখতে সহায়ক হবে। এই লক্ষ্যের দিকে প্রথম গুরুত্বপূর্ণ সরকারি পদক্ষেপ ছিল 1813 সালের চার্টার অ্যাক্ট। এই আইনটি একটি মাইলফলক ছিল, কারণ প্রথমবারের মতো এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতীয় জনগণের শিক্ষার জন্য কিছুটা দায়িত্ব নিতে বাধ্য করেছিল। এই আইনটি সাহিত্য পুনরুদ্ধার ও উন্নতির জন্য এবং ভারতের শিক্ষিত স্থানীয়দের উৎসাহিত করার জন্য এবং ব্রিটিশ অঞ্চলের বাসিন্দাদের মধ্যে বিজ্ঞানের জ্ঞান প্রবর্তন ও প্রচারের জন্য বাৎসরিক 1 লক্ষ টাকা বরাদ্দ করেছিল। তবে এই বিধানটি একটি বড় বিতর্কের জন্ম দিয়েছিল। আইনটিতে শিক্ষার মাধ্যম বা কোন ধরনের জ্ঞান প্রচার করা হবে তা নির্দিষ্ট করা হয়নি। এই অস্পষ্টতা ব্রিটিশ কর্মকর্তাদের মাঝে একটি দীর্ঘ এবং তীব্র বিতর্কের জন্ম দিয়েছিল, যা আগামী কয়েক দশক ধরে দেশের শিক্ষার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই সংঘাত প্রাচ্যবাদী ও ওয়ানলিসিস্ট বিতর্ক বা প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক নামে পরিচিতি লাভ করে। এক পক্ষে ছিলেন প্রাচ্যবাদীরা, যারা বিশ্বাস করতেন যে সরকারের ভারতীয় শিক্ষাকে উৎসাহিত করা উচিত। তারা সংস্কৃত, আরবি এবং ফার্সির মতো ধ্রুপদী ভাষাগুলিকে শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহারের পক্ষে যুক্তি দিয়েছিলেন। তারা মনে করতেন যে এই ভাষাগুলির মাধ্যমে পশ্চিমা জ্ঞান ধীরে ধীরে প্রবর্তন করা যেতে পারে। অন্য পক্ষে ছিলেন ইয়ানলিসিস্ট বা পাশ্চাত্যবাদীরা, যারা ইংরেজি ভাষার মাধ্যমে পশ্চিমা জ্ঞান ও সাহিত্যের প্রচারের জন্য দৃঢ়ভাবে সমর্থন করেছিলেন। তারা ঐতিহ্যবাহী ভারতীয় শিক্ষাকে সেকেলে ও অবাচনিক বলে বাতিল করে দিয়েছিলেন। এই আদর্শগত দ্বন্দ্ব 2 দশকেরও বেশি সময় ধরে চলেছিল। উভয় পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করা হয়েছিল, যা 1813 সালের আইনে বর্ণিত শিক্ষানীতি বাস্তবায়নে যে কোনো অর্থপূর্ণ অগ্রগতিকে কার্যতভাবে অচঞ্চল করে দিয়েছিল। প্রাচ্যবাদী ও ওয়ানলিসিস্টদের মধ্যে অচলাবস্থার অবসান ঘটান থমাস বাবিংটন ম্যাকলে। তিনি 1835 সালে ম্যাকলে জনশিক্ষা সাধারণ কমিটির সভাপতি হিসেবে ভারতীয় শিক্ষা বিষয়ক তার বিখ্যাত মিনিট লেখেন। এই শক্তিশালী ও বিতর্কিত নথিতে তিনি চূড়ান্তভাবে ওয়ানলিসিস্টদের পক্ষ নেন। তিনি বিখ্যাতভাবে যুক্তি দিয়েছিলেন যে একটি ভালো ইউরোপীয় গ্রন্থাগারের একটি সেলফ ভারতের এবং আরবের সমগ্র দেশীয় সাহিত্য থেকে শ্রেষ্ঠ। ইংল্যান্ডে মেকলে মিনিটের প্রাচ্য শিক্ষার একটি তীব্র সমালোচনা করেন, যাকে তিনি নিম্নমানের ও অবাস্তব বলে মনে করতেন।
তিনি প্রস্তাব করেছিলেন যে শিক্ষার জন্য বরাদ্দকৃত সমস্ত সরকারি তহবিল শুধুমাত্র ইংরেজি মাধ্যমে পশ্চিমা বিষয় শেখানোর জন্য ব্যবহার করা উচিত। তিনি এমন এক শ্রেণীর মানুষ দেখতে চেয়েছিলেন যারা রক্তে ও রঙে ভারতীয় হবে, কিন্তু রুচি, মতামত, নৈতিকতা এবং বুদ্ধিতে ইংরেজ হবে। মেকলের জোরালো যুক্তি ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে একটি অনুকূল শ্রোতা খুঁজে পায়। মিনিটের দ্বারা প্রভাবিত হয়ে বেন্টিংয়ের সরকার 1835 সালে ইংরেজি শিক্ষা আইন পাশ করে। এই প্রস্তাব ইংরেজিকে সরকারের দাপ্তরিক ভাষা এবং ভারতের উচ্চশিক্ষার মাধ্যম গড়ে তোলে। এটি ঘোষণা করে যে তহবিল শুধুমাত্র ইংরেজি শিক্ষার দিকে পরিচালিত হবে এবং প্রাচ্য শিক্ষাকে উৎসাহিত করে এমন প্রতিষ্ঠানগুলি বন্ধ করার নির্দেশ দেয়। এই সিদ্ধান্তটি একটি মোড় ঘুরিয়ে দেয়। এটি ভারতীয় শিক্ষাক্ষেত্রে ইংরেজি এবং পশ্চিমা জীবনের শ্রেষ্ঠত্বকে দক্ষভাবে প্রতিষ্ঠিত করে। সরকার পশ্চিমা পাঠ্যক্রম অনুসরণ করে এমন স্কুল ও কলেজ স্থাপন করতে শুরু করে এবং ইংরেজি শিক্ষায় মূলত উচ্চ বেতনের সরকারি চাকরি পাওয়ার জন্য একটি পূর্বশর্ত হয়, যা ভারতীয়দের নতুন ব্যবস্থাকে গ্রহণ করার জন্য একটি শক্তিশালী প্রেরণা যোগায়। মেকলেন মিনিট দিকনির্দেশনা দিলেও প্রায় 2 দশক পরে শিক্ষার জন্য একটি আরও ব্যাপক পরিকল্পনা তৈরি করা হয়েছিল। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করেন। এই নথিটি, যা উডের ডেসপাচ নামে পরিচিত, প্রায়শই ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা নামে অভিহিত হয়। এটি প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষার জন্য একটি সম্পূর্ণ এবং পদ্ধতিগত কাঠামো সরবরাহ করে। ডেসপাচ পশ্চিমা জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যকে পুনরুক্তি করে, তবে শিক্ষার জন্য স্থানীয় ভাষার গুরুত্বও স্বীকার করে। এটি একটি কাঠামোগত শিক্ষা ব্যবস্থার জন্য একটি বিস্তারিত রূপরেখা উপস্থাপন করে, যা দেশের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। উডের ডেসপাচ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিল, যা আধুনিক ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে রূপ দিয়েছে। এটি প্রতিটি প্রদেশে শিক্ষা তত্ত্বাবধানের জন্য একটি জনশিক্ষা বিভাগ স্থাপনের প্রস্তাব করে। এটি কলকাতা, বোম্বে এবং মাদ্রাজের প্রেসিডেন্সি শহরগুলিতে লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করে। এই বিশ্ববিদ্যালয়গুলি পরীক্ষা সংস্থা হবে, যা নির্দেশিকা প্রদানকারী কলেজগুলিকে অন্তর্ভুক্ত করবে। ডেসপাচ শিক্ষা ব্যক্তিগত উদ্যোগকে উৎসাহিত করার জন্য অনুদান সহায়তা ব্যবস্থারও প্রস্তাব করে, যার মধ্যে মিশনারি এবং ভারতীয় পরিচালিত স্কুলগুলিও অন্তর্ভুক্ত ছিল। উপরন্তু এটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার উপর জোর দেয় এবং উপযুক্ত শিক্ষকদের উৎসাহিত করে। এই ব্যাপক পরিকল্পনা স্বাধীনতার পর ভারতের শিক্ষাগত কাঠামো উত্তরাধিকার সূত্রে পাবে তার ভিত্তি স্থাপন করে। ইংরেজি শিক্ষার জন্য চাপ শুধু ব্রিটিশদের কাছ থেকে আসেনি। উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় সমাজ সংস্কারকও এই ধারণাকে সমর্থন করেছিলেন। এটিকে ভারতীয় সমাজকে আধুনিকীকরণের একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে দেখেছিলেন। তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন রাজা রামমোহন রায়, একজন দূরদর্শী নেতা এবং ভারতীয় রেনেসাঁর জনক। রায় পশ্চিমা বিজ্ঞান এবং যুক্তিবাদী চিন্তাধারার প্রবর্তনের একজন দক্ষ সমর্থক ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ঐতিহ্যবাহী সংস্কৃত ভিত্তিক শিক্ষা, যার মনোযোগ ব্যাকরণ এবং ধর্মীয় বিদ্যার উপর ছিল, ভারতকে বৌদ্ধিক স্থবিরতার অবস্থায় রাখছিল। তিনি যুক্তি দিয়েছিলেন যে উন্নতির জন্য ভারতীয়দের আধুনিক বিষয় যেমন গণিত, প্রাকৃতিক দর্শন, রসায়ন এবং শারীরবিদ্যা গ্রহণ করতে হবে, যা ইংরেজি ভাষার মাধ্যমে সবচেয়ে ভালোভাবে শেখা যায়। তিনি ইংরেজি শিক্ষাকে সামাজিক সংস্কার এবং জাতীয় জাগরণের চাবিকাঠি হিসাবে দেখেছিলেন। রাজা রামমোহন রায়ের সমর্থনে কেবল তাত্ত্বিক ছিলেন না, তিনি তার স্বপ্ন প্রচারের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছিলেন। বঙ্গ চিকিৎসালে তিনি ডেরি হেয়ারকে ডেকে কলকাতাতেও হিন্দু কলেজ প্রতিষ্ঠা করতে সাহায্য করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা পরে প্রেসিডেন্সি কলেজ হয়। এই প্রতিষ্ঠানটি হিন্দু ভদ্রলোকদের ছেলেদের একটি উদার পশ্চিমা শিক্ষা প্রদানের জন্য নিবেদিত ছিল। ম্যাককিলের 1828 সালে লর্ড এমহার্স্টকে লেখা একটি বিখ্যাত চিঠিতে রায় কলকাতাতেও একটি নতুন সংস্কৃত কলেজ স্থাপনের সরকারি প্রস্তাবের বিরুদ্ধে আবেগপূর্ণভাবে যুক্তি দিয়েছিলেন।
তিনি গণিত, বিজ্ঞান এবং দর্শনকে অন্তর্ভুক্ত করে একটি আরও উদার এবং আলোকিত শিক্ষা ব্যবস্থার প্রচারের জন্য আবেদন করেছিলেন। তাঁর প্রচেষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো অন্যান্য সংস্কারকদের প্রচেষ্টার সাথে ভারতীয় সমাজের অভ্যন্তর থেকে ইংরেজি শিক্ষার জন্য একটি শক্তিশালী চাহিদা তৈরি করতে সহায়ক হয়েছিল। ভারতীয় সংস্কারকদের পাশাপাশি খ্রিস্টান মিশনারিরাও ভারতে পশ্চিমা শিক্ষা বিস্তারে অগ্রণী ছিলেন। তাঁদের প্রাথমিক উদ্দেশ্য প্রায়শই ধর্মপ্রচার ছিল। তাঁরা বিশ্বাস করতেন, শিক্ষা তাঁদের ভারতীয়দের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার প্রচেষ্টায় সাহায্য করবে। তবে আধুনিক শিক্ষার বৃদ্ধিতে তাঁদের অবদান ছিল অপরিমেয়। মিশনারিরা সারা দেশে অসংখ্য স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, প্রায়শই প্রত্যন্ত অঞ্চলে যেখানে সরকারি উদ্যোগ তখনও পা রাখেনি। তাঁরা বাইবেলকে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করেছিলেন, যার জন্য তাঁদের ছাপাখানা স্থাপন করতে হয়েছিল। এই ছাপাখানাগুলি পালাক্রমে পাঠ্যপুস্তক, অভিধান এবং জার্নাল প্রকাশের ক্ষেত্রে সহায়ক হয়েছিল, যা ইংরেজি এবং স্থানীয় উপভাষার সাক্ষরতার বিকাশে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছিল। সবচেয়ে উল্লেখযোগ্য মিশনারি প্রচেষ্টার মধ্যে একটি ছিল শ্রীরামপুর মিশন, যা উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ও হার্ট কর্তৃক কলকাতার কাছে প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রীরামপুর দই শিক্ষা ও মুদ্রণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাঁরা 1818 সালে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন, যা উচ্চ শিক্ষার একটি বিশিষ্ট কেন্দ্র হয়ে ওঠে। মিশনের ছাপাখানা এশিয়ার মধ্যে সবচেয়ে উৎপাদনশীল ছিল। 40টিরও বেশি বিভিন্ন ভাষাতেও বই ছাপা হয়েছিল। যদিও তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ধর্মীয় ধর্মান্তর, মিশনারিদের দ্বারা প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি অনেক ভারতীয়দের জন্য আধুনিক জ্ঞানের অকেস্র সরবরাহ করেছে, যারা অন্যথায় এটি থেকে বঞ্চিত হতেন। তাদের কাজ যদিও ভিন্ন উদ্দেশ্য দ্বারা চালিত, ব্রিটিশ সরকার এবং ভারতীয় সংস্কারকদের প্রচেষ্টার পরিপূরক ছিল উপমহাদেশ জুড়ে ইংরেজি শিক্ষা বিস্তারে। ইংরেজি শিক্ষার বিস্তার ভারতীয় সমাজের উপর গভীর এবং বহুমুখী প্রভাব ফেলেছিল, যা ইতিবাচক পরিবর্তন এবং উল্লেখযোগ্য চ্যালেঞ্জ উভয়ই নিয়ে এসেছিল। ইতিবাচক দিক থেকে এটি একটি নতুন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটায়। এই শ্রেণীতে ডাক্তার, আইনজীবী, শিক্ষক এবং সরকারি কর্মকর্তারা অন্তর্ভুক্ত ছিলেন। তাঁরা স্বাধীনতা, সমতা, গণতন্ত্র এবং জাতীয়তাবাদের পশ্চিমা ধারণার সংস্পর্শে এসেছিলেন। তাঁরা জন লক, রুশো এবং ভোল্তেয়ারের মতো ইউরোপীয় চিন্তাবিদদের কাজ করেছিলেন, যা তাঁদের ব্রিটিশ শাসনের বাধ্যতা নিয়ে প্রশ্ন তুলতে অনুপ্রাণিত করেছিল। আইরনিক্যালি, এই শিক্ষা ব্যবস্থা অনুগত প্রজাতন্ত্রের জন্য ডিজাইন করা হয়েছিল, তা শেষ পর্যন্ত ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের নেতাদের তৈরি করেছিল। এই বুদ্ধিবৃত্তিক জাগরণ ভারতের স্বাধীনতা সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। এই নতুন শিক্ষা সামাজিক সংস্কারের অনুঘটক হিসেবেও কাজ করেছিল। ইংরেজি শিক্ষিত বুদ্ধিজীবীরা সতীদাহ, বাল্যবিবাহ এবং বর্ণপ্রথার মতো সামাজিক কুসংস্কার দূর করার জন্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তাঁরা নারী শিক্ষা এবং বিধবা বিবাহের পক্ষে ছিলেন, যা তাঁরা আত্মসাৎ করা উদার ও মানবতাবাদী মূল্যবোধ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। ইংরেজি একটি সংযোগকারী ভাষা হয়ে ওঠে, যা দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষিত ভারতীয়দের সংযুক্ত করে, যদিও তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতেন। এটি ছিল ভাষাগত একটি পরিবর্তন। 50-এর উপর অর্থাৎ পরিচয় স্থাপনে এপার্নেবম ভিন্ন অবচলের জাতীয়তাবাদী নেতাদের মধ্যে ও গায়ক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পশ্চিমা ভিজন অষ্টের প্রবর্তন, জনস্বাস্থ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি এবং জনসংখ্যার একটি অংশের মধ্যে মতের যুক্তি সংঘাত বাইচানো হয়েছিল। যদিও ধীরে ধীরে পরিবর্তন হয়, তবে এর প্রভাব পুরোপুরি ইতিবাচক ছিল না। ইংরেজি শিক্ষা একটি গভীর সামাজিক ও সাংস্কৃতিক বিভেদ তৈরি করেছিল। একটি ছোট ইংরেজিভাষী অভিজাত শ্রেণীর সৃষ্টি হয়েছিল, যারা জনসংখ্যার বিশাল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এই অংশের লোকেরা হয় অশিক্ষিত ছিল অথবা স্থানীয় ভাষায় শিক্ষিত হয়েছিল। এটি এক নতুন ধরনের সামাজিক স্তরবিন্যাস তৈরি করেছিল। এখানে ইংরেজিতে দক্ষতা, মর্যাদা ও সুবিধার প্রতীক হয়ে ওঠে। ইংরেজির উপর অতিরিক্ত জোর ঐতিহ্যবাহী ভারতীয় ভাষা ও স্থান ব্যবস্থার অবহেলার দিকে পরিচালিত করে। ভারতীয় সাহিত্য, দর্শন এবং বিজ্ঞান প্রান্তিক হয়ে পড়েছিল এবং শিক্ষা ব্যবস্থা এমন ব্যক্তিদের তৈরি করেছিল
যারা প্রায়শই তাদের নিজস্ব সাংস্কৃতিক শিকড় থেকেও বিচ্ছিন্ন ছিল। এই ব্যবস্থা কেরানি তৈরির জন্য ডিজাইন করা হয়েছিল, উদ্ভাবক তৈরির জন্য নয়। এটি সমালোচনামূলক চিন্তাভাবনার পরিবর্তে মুখস্থ বিদ্যার সংস্কৃতিতে পরিণত হয়েছিল। উপসংহারে, ভারতে ইংরেজি শিক্ষার উত্তরাধিকার একটি জটিল বিষয়, পোষণ ও বিচ্ছিন্নতার মিশ্রণ। এটি মূলত ব্রিটিশদের নিজস্ব প্রশাসনিক চাহিদা পূরণের জন্য প্রবর্তিত হয়েছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে তাদের সাম্রাজ্যের পতনের বীজ বপন করেছিল। এটি একটি সামাজিক ও বুদ্ধিবৃত্তিক জাগরণকে উৎসাহিত করেছিল, যা আধুনিক ভারতের জন্মের জন্য অপরিহার্য ছিল। একই সময়ে এটি গভীর মূলগত অসাম্য ও সাংস্কৃতিক বিভেদ তৈরি করেছিল, যা আজও জাতিকে প্রভাবিত করে চলেছে। ইংরেজি শিক্ষার গল্পটি হল কিভাবে ঔপনিবেশিক নিয়ন্ত্রণের একটি হাতিয়ার জাতীয় মুক্তির একটি উপকরণে রূপান্তরিত হয়েছিল, যা ভারতীয় ইতিহাসের গতিপথকে চিরতরে পরিবর্তন করে দিয়েছে।